উপস্থিত সুধীমণ্ডলী, স্টেশন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ভালো থাকার স্টেশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সঞ্চালক হিসেবে আছি আমি অধ্যাপক ডক্টর সঞ্জিতা শাহিয়া। আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত আমরা শারীরিক মানসিক স্বাস্থ্য বিষয়ক সবকিছুকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি খুব কমন একটা টপিক আপনাদেরকে বলতে চাই, যেটা আপনারা সবাই জানেন। ধরেন কোনো একজন চৌধুরী সাহেব, সিনেমার কোনো গল্পের নায়িকার বাবা, হঠাৎ দেখি যে তার কাছে ফোন আসলো, তিনি ফোন ধরলেন, ফোন ধরে হঠাৎ করে বুকে হাত দিয়ে খারাপ খবর শুনে একদম অজ্ঞান হয়ে গেলেন, হার্ট অ্যাটাক করে ফেললেন। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে মাথায় রেখেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি এবং আমাদের আজকের অনুষ্ঠানের নাম বা টপিক যেটা আমরা বলছি সেটা হচ্ছে হৃদযন্ত্রের ব্যথা এবং মনোদৈহিক সংযোগ। আবার চৌধুরী সাহেবের ফেরত আসি, নায়িকার বাবা, সে সম্পূর্ণ সুস্থ ছিল, হঠাৎ ফোনে এমন কোনো একটা খবর শুনলো যেটাতে সে স্ট্রেসড ফিল করলো, ওভার স্ট্রেসড হলো এবং ইমিডিয়েট তার হার্ট অ্যাটাক হলো। তার মানে কি? তার মানে মানসিকভাবে যদি আমি কখনো উত্তেজিত হই, সেটা কিন্তু আমার হৃদযন্ত্রের উপরে, আমার হার্টের উপরে প্রভাব ফেলতে পারে। এখন যদি স্ট্রেসের কথা বলি, তাহলে স্ট্রেস নেই এরকম মানুষ কিন্তু পাওয়া খুবই ডিফিকাল্ট। এরকম মানুষ আসলে নেই। আমরা যে স্কুলে একটা গল্প পড়েছিলাম না, সুখী মানুষের জামা। স্ট্রেস ছাড়া মানুষ হচ্ছে সুখী মানুষের জামার মতন, অবাস্তব একটা জিনিস। গল্পটা জানেন যে রাজার খুব অসুখ, কবিরাজ বলল যে আপনি সুখী মানুষের জামা পরলে আপনার অসুখ ভালো হবে। গোটা রাজ্য খুঁজেও তখন আর সুখী মানুষ পাওয়া গেল না। তো ঠিক সেরকম স্ট্রেস নেই এরকম মানুষ কিন্তু নেই। কিন্তু মুশকিল হচ্ছে যেটা, যে হার্ট ফেইলিওরে বা যাদের হার্টের রক্তনালীর অসুখ আছে, এই মানুষগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এদের 20 থেকে 40% এরা কিন্তু বিষণ্ণতায় ভোগে এবং এরও থেকে বড় অংশ স্ট্রেসে ভোগেন। কাজেই স্ট্রেসের উপরে কিন্তু স্ট্রেসের হার্টের উপরে একটা অনেক বড় ইফেক্ট আছে এবং এই কথা চিন্তা করেই আমরা আজকের টপিকটা সাজিয়েছি, হার্টের উপরে স্ট্রেসের যে প্রভাব সেটা নিয়ে এবং এই যে হৃদযন্ত্রের উপরে যে মনোদৈহিক সংযোগ মানসিক এবং শারীরিক, সেটাই আমরা আলোচনা করব। আমাদের আজকের বিদগ্ধ প্যানেল যারা আছেন আমি পরিচয় করিয়ে দিই। আমাদের এখানে প্রথমে আছেন ডক্টর শাহানা জামান, এমবিবিএস, এফসিপিএস কার্ডিওলজি, সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ বিভাগ, হৃদরোগ ইনস্টিটিউট, এবং ডক্টর সৈয়দ ফাহিম শামস, এমডি সাইকিয়াট্রি, এফসিপিএস, এমবিবিএস সহকারী ও বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ। ওনারা দুজনই ফ্রন্টলাইন কোভিড ফাইটার এবং এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আমি প্রথমেই ডক্টর শাহানা জামানের কাছে জানতে চাইবো, ডক্টর শাহানা জামান কেমন আছেন? ডক্টর শাহানা জামান, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। কেমন আছেন? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ধন্যবাদ। ডক্টর ফাহিম শামস কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম দর্শক, আমি ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। চৌধুরী সাহেবকে রেখে আমরা কেন তার বুকে ব্যথা হলো আর কেন তিনি অজ্ঞান হয়ে গেলেন সেই গল্পগুলো এখন একটু শুনি। আমি প্রথমেই ডক্টর শাহানা জামানের কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কাজ করছেন এবং আমি জানি আপনি ওখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে পড়ান যারা এমডি করছে, এরকম প্রচুর স্টুডেন্ট আছে আপনার এবং দীর্ঘ বছর আপনি সেখানে কাজ করছেন। সেই অভিজ্ঞতার আলোকে আমি একটু শুনতে চাইবো যে আপনাদের এখানে যেই পেশেন্টগুলো আসছে, এই পেশেন্টগুলোর কতটুকু হার্টের সিমটম নিয়ে এবং মেন্টাল যে ডিস্টারবেন্সের সিমটম নিয়ে, এই সিমটম দুটো ওভারল্যাপিং আছে, এটা কতটুকু? ডক্টর শাহানা জামান।
প্রথমত যেহেতু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এটা একটা টার্সিয়ারি সেন্টার, এখানে হার্টের রোগী বেশি আসে কিন্তু কিছু রোগী হচ্ছে ওভারল্যাপ থাকে, আর কিছু রোগী আবার পিওরলি হচ্ছে সাইকিয়াট্রিক ডিজিজও থাকতে পারে। ঠিক আছে, তো পেশেন্টগুলো যেমন ধরো আমাদের কাছে মেনলি আসে কি চেস্ট পেন, শ্বাসকষ্ট, বুক ধরপড় যেটা হচ্ছে পালপিটেশন, ফ্যাটিক, ডিজিনেস, তারপরে আসতে পারে হচ্ছে কি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া যেটা আমরা বলি সিনকোপ। এই সমস্ত সিমটম গুলি নিয়ে আমাদের কাছে আসতে পারে। ঠিক আছে, তো যেটা হচ্ছে চেস্ট পেন যেটা অথবা বুকে ব্যথা, সেটা কিন্তু বিভিন্ন এনজাইটি ডিসঅর্ডারের সিমটমের সাথে কোরিলেট করে। কিন্তু যে পেশেন্টটা যেমন আপনার যেটা এক্সাম্পল নায়িকার বাবা, যেটা আছে আমরা সবসময় যেটা দেখি বিভিন্ন সিনেমাতে বা যেগুলো আমাদের মাথায় সেট আপ, খারাপ খবর শুনলো বুকে ব্যথা, পড়ে গেলেন মানে সিনকোপে চলে গেলেন আর কি। এইটা সাধারণত যেটা যে কোনো একটা ইমোশনাল স্ট্রেস হচ্ছে কি যার প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ আছে, যে একজন বয়স্ক যেমন 50 আপ, অথবা হচ্ছে যার হচ্ছে আপনার হাইপারটেনশন, ডায়াবেটিস যেটা আমরা বলি রিস্ক ফ্যাক্টর, অথবা যে লিপিড প্রোফাইল খারাপ, সেই পেশেন্টের জন্য হচ্ছে কি যে কোনো একটা উত্তেজনা তাকে এই পর্যায়ে ফেলতে পারে। কিন্তু একদম মানে একজন ইয়াং পেশেন্ট যার কোনো রিস্ক ফ্যাক্টর নাই, তার ক্ষেত্রে উত্তেজনা একটা মানে মিমিক করতে পারে হার্ট ডিজিজ, কিন্তু কোনো হার্ট ডিজিজ বা সিনকোপ করে ফেলতে পারে, এটা খুব মানে সিনেমাতে সম্ভব, খুব বাস্তবে একটা সম্ভব না। তো সে আমাদের আসলে কতগুলো ইয়ে আছে, প্রথমে যে কোনো পেশেন্টকে ইমার্জেন্সিতে দেখা হয়, ইমার্জেন্সির পরে যদি সেই পেশেন্টটা বিভিন্ন জায়গায় ভর্তি দেওয়া হয়, সে পেশেন্টটা যদি আমরা মনে করি খুব খারাপ, যে একটা চেস্ট পেন, এবং সেই চেস্ট পেন হচ্ছে কি যেটা আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা এনজাইনার জন্য তাকে আমরা শিশুতে ভর্তি দেই। অথবা আমরা যদি ভাবি যে একটা পেশেন্ট তার অনেকদিন ধরে চেস্ট পেন আসছে কিন্তু সে একটা রুটিন ইভালুয়েশন যাচ্ছে, তাকে হচ্ছে আমরা ওয়ার্ডে ভর্তি দেই। অথবা হচ্ছে একটা পেশেন্টের খুব শ্বাসকষ্ট, এবং শ্বাসকষ্ট আমরা যদি বুঝি যে এটা যে হার্ট ফেলিওরের জন্য শ্বাসকষ্ট, এটা ফুসফুসে পানি জমেছে সেজন্য শ্বাসকষ্ট, তখন সেই পেশেন্টটা শিশুতে যায়। এটা যে আমরা বলি অ্যাকিউট হার্ট ফেলিওর। কিন্তু যদি ক্রনিক হার্ট ফেলিওর হয়, যে হার্ট ফেলিওর আছে কিন্তু হচ্ছে তার যখন এক্সারশন তখন তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, অথবা কিছু পেশেন্টের হচ্ছে একদম সিভিয়ার এক্সারশনে, কিছু পেশেন্ট মাইল্ড মডারেট এক্সারশনে, সেই পেশেন্ট গুলো হচ্ছে গিয়ে মানে ক্রনিক হার্ট ফেলিওর, সেগুলো ওয়ার্ডে ভর্তি হয়। তো এইভাবে ভর্তি। আর আমরা সাধারণত কিছু রুটিন টেস্ট, ইমার্জেন্সি টেস্ট করি, যে ইসিজি, একটা এক্স-রে, কিছু বায়োকেমিক্যাল টেস্ট ইমার্জেন্সিতে দিয়ে দেওয়া হয়। এখানে আমরা মোটামুটি ডিফারেন্সিয়েট করে ফেলি। তারপরে কিছু ওভারল্যাপ থাকে, যে ওয়েদার বা আমাদের কিছু কনফিউশন থাকে, যে ওয়েদার আর এটা এই পেশেন্টটা কি হার্টের পেশেন্ট সত্যিকারের, না সেই পেশেন্টটা মানে সেই পেশেন্টটা কি নাকি স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার, আমরা ভর্তি দিয়ে সেই পেশেন্টটাকে ফার্দার ইভালুয়েশন করি আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার যেটা ডক্টর শাহানা যেমন বলছিলেন, এখন তো এই করোনার সময় প্যান্ডেমিকের কারণে স্ট্রেসের মাত্রা একদম তুঙ্গে, এবং মানুষের এখন জব থাকছে না, অনেকের বেতন কমে যাচ্ছে। এই যে এই সম্পর্কগুলো, এগুলো কিন্তু আমরা মনে করি যে আমি স্ট্রেস ফিল করছি, কিন্তু শারীরিক ভাবেও তো স্ট্রেসের কিছু প্রেজেন্টেশন থাকে। আমি ডক্টর ফাহিমের কাছে একটু জানতে চাইবো যে স্ট্রেসের ফিজিক্যাল সিমটম গুলো কি কি। ডক্টর ফাহিম শামস। ফাহিম, মাইকটা বোধহয় একটু অন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। একটু সুন্দর প্রশ্ন করেছেন আপনি। সো স্ট্রেস বিষয়ে যদি একটু আমি আগে একটু বলি, যে সো স্ট্রেস কিন্তু আমরা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা কিন্তু প্রতিদিনই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের দিন শুরুই হয় স্ট্রেস দিয়ে। স্ট্রেস মানে কিন্তু আমরা যা যা করছি প্রতিদিন, যেমন আমরা সকালে উঠে আমরা কাজে যাচ্ছি, সেটা একটা আমাদের স্ট্রেস। ঠিক মতো সময় পৌঁছাতে পারবো কিনা সেটা একটা স্ট্রেস। আমরা বাসে যাব, বাস ঠিক মতন পাবো কিনা, লাইনে দাঁড়াতে হবে, বাসটা আসতেছে না ঠিক মতন, সবকিছু কিন্তু স্ট্রেস। অফিসে যাচ্ছি, আমরা পাঞ্চ করছি, ঠিক মতন সময় করতে পারছি কিনা, দুপুরবেলা করছি, আমরা রোগী দেখছি, যার যেভাবে অফিসে কাজ, প্রত্যেকটা জিনিসই কিন্তু স্ট্রেস। পরিবারের সাথে সম্পর্ক যেমন একটা স্ট্রেস। তো আমরা কিন্তু প্রতিদিনই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এমন হতে পারে যখন দেখা যেতে পারে যে স্ট্রেসটা নিতে নিতে আমার নেওয়ার ক্ষমতা আর আর পারছে না, আমার নেওয়ার ক্ষমতা পারছে না, এবং অথবা অনেক দিন ধরে আমি নিচ্ছি, আমি আর কুলোতে পারছি না। তখন কিন্তু এই স্ট্রেসটা আমাদের জন্য
তখন কিন্তু এটাকে আমরা বলি ডিস্ট্রেস, মানে এই স্ট্রেসটা আমাদের স্বাভাবিক পর্যায়ে কন্ট্রোলের মধ্যে নেই, এটা আমাদের বেড়ে গেছে এবং এটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, তখন এটাকে আমরা বলি ডিস্ট্রেস। তো এরকম যখন স্ট্রেস যখন বেড়ে যাবে, এরকম ডিস্ট্রেস হয়, তখন কিন্তু এগুলো অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে, অনেক ধরনের রোগ সৃষ্টি করে। আমি অবশ্যই মানে রোগ বলতে এখানে সাইকিয়াট্রিক রোগও আছে, এখানে আমাদের বিভিন্ন রকম, যেমন আমরা যেহেতু আজকে হৃদরোগ নিয়ে আলাপ করছি, হৃদরোগেরও অনেক রোগ আছে, আরো অন্যান্য সিস্টেমেরও রোগ হয়। তো নর্মালি স্ট্রেসে আমাদের কিছু নর্মাল রিয়াকশন হয়, যেমন আমি মনে করেন যে বলছিলাম যে আমি সকালে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, আমি বাসটা দেখলাম যে চলে গেল, বাসটা মিস হয়ে গেল আমার মধ্যে কিন্তু রিয়াকশন হবে কিছু স্ট্রেসের, এটা একটা স্বাভাবিক স্ট্রেস, কিছু রিয়াকশন হবে। নর্মাল রিয়াকশন গুলা হচ্ছে আমাদের যেমন অ্যাংজাইটিতে আমাদের হয় অস্থিরতা, ঠিক আছে, অস্থিরতা লাগে, বুক ধড়ফড় করতে পারে, ঘাম বেশি হতে পারে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঠিক আছে। প্রতিটা যে কোনো স্ট্রেসে আমাদের শরীরের মধ্যে আমাদের আমাদের একটা হরমোনাল চেঞ্জ হয়, আমরা সিম্প্যাথেটিক স্টিমুলেশন বলি, এবং তখন বিভিন্ন যেসব আমাদের সমস্ত সিস্টেমে কিন্তু এটা এফেক্ট করে, আমাদের হার্টের, আমাদের বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয়, বুকের মধ্যে, পেটের মধ্যে কেমন ঘুরু ঘুরু শব্দ হয়, কেমন লাগতে থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের অতিরিক্ত আমাদের প্রস্রাবের চাপ আসছে, তো এরকম সবকিছুতে আমাদের হয়, এমন মাথা ব্যথা পর্যন্ত হতে পারে। এগুলো স্বাভাবিক প্রক্রিয়া, যখন আমাদের স্ট্রেসটা আমরা নিতে পারি, আস্তে আস্তে নিয়ে ফেলি, সমস্যা হয় না। কিন্তু যখন এটা আরো বেশি খারাপ পর্যায়ে চলে যাবে, যে বলছিলাম যে ডিস্ট্রেস, যখন এটা আমরা আর নিতে পারছি না, এটা আমাদের প্রবলেম করতেছে, তখন কিন্তু এটা আস্তে আস্তে আমাদের মধ্যে এফেক্ট করা শুরু করে, সাইকোলজিক্যাল এফেক্টও করে, শারীরিক এফেক্টও করে। আমি একটু শারীরিক গুলা বলি, যেহেতু আমাদের তো শারীরিক গুলার মধ্যে হচ্ছে, যেমন আমরা যদি হার্টের কথা চিন্তা করি, যখন লং টার্ম আমরা অনেক দিন ধরে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, ডিস্ট্রেস যেটা চলছে, তখন কিন্তু এটা আমাদের বলা হয় যে রিস্ক ফ্যাক্টর, আপা যেটা বলছেন যে রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে, আমাদের হার্ট ডিজিজ যেগুলো আছে, আপনি যেগুলো বলছিলেন, সেই হার্ট ডিজিজের জন্য কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর তখন, ঠিক আছে। আমাদের মানে অনেকদিন ধরে আমরা যদি স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, আমাদের কিন্তু তখন হার্টের সমস্যা হতে পারে, এটা একদম প্রুভেন, এটা একদম রিসার্চ করে এভিডেন্স বেসড, হ্যাঁ, যে আমাদের এটা হার্টের সমস্যা করতে পারে। এছাড়াও ডায়াবেটিস, লং টার্ম ধরে যখন আমরা যাই, তখন আমাদের ডায়াবেটিসও হতে পারে যদি আমরা ক্রনিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। আবার হাইপারটেনশনের রিস্ক ফ্যাক্টর, মানে প্রেশার বেশি, যেটা হাই প্রেশার বলে, হাইপারটেনশন বলি আমরা ডাক্তাররা, সো এটাতেও কিন্তু স্ট্রেস হচ্ছে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। এটা ছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা যখন হয়, লং টার্ম ধরে হলে এদের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে, দীর্ঘদিন ধরে হলে এদের আলসার ডিজিজ যেগুলো আছে, পেপটিক আলসার, গ্যাস্ট্রিকের ক্ষতজনিত সমস্যা, এগুলো কিন্তু তখন দেখা যায়। এগুলা কিন্তু কমন জিনিস যেগুলো হতে পারে। এটা ছাড়াও দেখা যায় যে আমরা যখন অনেক স্ট্রেসে থাকি, যেহেতু আমরা এখন করোনার মধ্যে দিয়ে যাচ্ছি, এজন্য এটা একটু বলি, আমাদের দেখা যায় অনেক স্ট্রেসে থাকলে এটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেম যেটা আছে, ইমিউন সিস্টেমের উপর কিন্তু একটা এফেক্ট আছে। তো দেখা যায় যে আমাদের ইমিউনিটি লেভেল, আমরা যখন অনেক স্ট্রেসে থাকি ইমিউনিটি লেভেল কমে যায়। এজন্য কিন্তু এখন বলা হচ্ছে যে এই মুহূর্তে, হ্যাঁ, আমাদের অনেক স্ট্রেস যাচ্ছে, আমরা অনেক, যেটা বলছিলেন আপু এই মাত্র, যে আমাদের অনেকে চাকরি চলে যাচ্ছে, বেতন কমিয়ে দিচ্ছে, অনেক কিছু যাচ্ছে। তো এগুলা কিন্তু আলটিমেটলি যখন আমরা অনেক বেশি এগুলো নিয়ে চিন্তা করবো, ইয়ে করবো, আমাদের ইমিউনিটি লেভেল কিন্তু কমে যাবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আমাদের কিন্তু তখন রোগ আরো ধরার সম্ভাবনা আরো বেড়ে যাবে। অনেক ধন্যবাদ। আসলে মানে সব দিক থেকেই আমাদেরকে এফেক্ট করতে পারে, এবং দীর্ঘমেয়াদী স্ট্রেস থাকলে আমাদের মাল্টি সিস্টেমকে ইনভলভ করতে পারে, বিভিন্ন রকম অসুখ হতে পারে। আচ্ছা, এইখান থেকেই আমি আবার একটু ডক্টর শাহনাজ আমানের কাছে আসতে চাই। আমাকে কয়েকদিন আগে একজন ফোন করে বললেন যে আমি এরকম ডাক্তার দেখিয়েছি, আমি একজন কার্ডিওলজিস্টকে দেখিয়েছি, আমাকে প্রেসক্রিপশন দিল, তা আমাকে বলছে যে আপনার ট্রিটমেন্ট দরকার, আমার মনে হচ্ছে অসুখ, মানে ডাক্তার সাহেব ভুল ডায়াগনোসিস করেছেন। আমি খুব অবাক হয়ে বললাম যে কেন, আমি তো কার্ডিওলজিস্ট না, আমি তো ওনার ভুল কেন মনে হলো আপনার? তো বলে কি, আমাকে তো বললো যে আমার অসুখটা, আমার তো রক্তনালীর কোনো অসুখ নাই, আমাকে তো রিং করানোর কথা বলেন, তাহলে আমার কেন এই যে হার্টের অসুখ হচ্ছে? তখন মনে হলো যে এই হার্টের অসুখ নিয়ে কিন্তু আমাদের কিছু মিথ আছে। তাহলে হার্টের অসুখ সম্পর্কে যে প্রচলিত ভুল ধারণাগুলো আমাদের আছে, সেই ধারণাগুলো মানুষের ভাঙা দরকার। সেই প্রসঙ্গেই আমি ডক্টর শাহনাজ আমানকে বলবো আমাদেরকে কিছু বলতে। আসলে ধরেন সবচেয়ে ভালো হতো যে একটা হার্টের মডেল থাকলে, আসলে ভুল হয়েছে যেটা বোঝানোর জন্য, যে হার্টের যেমন আমরা বাইরে থেকে ভিতরে গেলে বাইরে একটা আবরণ আছে যেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম,
তারপরে এর ভিতরে আছে হচ্ছে কি মাসেল আছে, যেটাকে আমরা হচ্ছে কি হার্টের মাসেল বলে, হার্টের মাসেলের ভিতরে আছে যে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামের ভিতরে হার্টের ভিতরে কতগুলো হচ্ছে কি কম্পোনেন্ট আছে, যেটা হচ্ছে ভালভ বলি আমরা, ভালভের মধ্যে দিয়ে। তারপরে হার্টের নিজস্ব রক্তনালী আছে, ঠিক আছে। তো এই সমস্ত ভাগ করে আছে যে আবার হার্টে শুধুমাত্র রক্তনালী ছাড়া রক্তে, তারপরে হার্টের নার্ভ সিস্টেম আছে, হার্টের যেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন্স আছে। তো সবকিছুতে কিন্তু ডিজিজ হতে পারে। যদি আমরা বাইরে থেকে ভিতরে যাই, যদি আবরণের মধ্যে যে সমস্যাটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াল ডিজিজ, যেটা হার্টের আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তারপর যেটা হচ্ছে হার্টের মাসেলে যে ডিজিজটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে যে মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াইটিস বা মায়োকার্ডিওমায়োপ্যাথি। তারপরে যদি হচ্ছে হার্টের ভিতরের আবরণ যেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম হচ্ছে এন্ডোকার্ডিয়াল ডিজিজ। ভালভের মধ্যে যেটা হয়, যেটা আমাদের দেশে মেনলি হচ্ছে ভালভে, যেটা আপনার সবাই রিউমেটিক ফিভার বলে, রিউমেটিক ফিভার মেনলি হচ্ছে হার্টের ভালভে এফেক্ট করে, সেখানে হচ্ছে আমাদের ভালভুলার হার্ট ডিজিজ। এবং আমাদের এই সাবকন্টিনেন্টে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই রিউমেটিক হার্ট ডিজিজ বা রিউমেটিক ভালভুলার হার্ট ডিজিজ বেশ খারাপ অবস্থা। এখনো খুব একটা যে আমরা একটা ইমপ্রুভ করতে পেরেছি, এই ডিজিজ সম্বন্ধে সচেতনতা বাড়াতে পেরেছি বা ডিজিজের প্রকোপ কমাতে পেরেছি, সেরকম আসলে হয়নি। আর তারপর হচ্ছে যেটা হচ্ছে আপনার যে রক্তনালী ডিজিজ যেটা আমরা বলি, সেটা সাধারণত হচ্ছে কি আমরা বলি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মিসম্যাচ। আমার যতটুকু দরকার ততটুকু যদি ব্লাড না পাই, তখনই হচ্ছে গিয়ে আমাদের মধ্যে যে কষ্টটা তৈরি হয়, যেটা বুকের ব্যথা তৈরি হয়, সেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ, যেটা হচ্ছে ইসকেমিক চেস্ট পেন, বা যে এটাকে আমরা সাধারণত সবাই হার্টের ডিজিজ বলে থাকি, যেটা বলে হার্টের স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক যেটাই বলেন আর কি। আর তারপরে যে জিনিসটা হচ্ছে কি যে রক্ত যেটা আমরা বলি কারেন্টের যে ইলেকট্রিসিটি, যে হার্টের ইলেকট্রিসিটি যখন সমস্যা, সেটা হচ্ছে অ্যারিথমিয়া। সেখানে হার্টের যেটা গতিবিধি সেটা নিয়ে সমস্যা, সেটা কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, কমে গিয়ে হচ্ছে গিয়ে হার্টটা স্ট্যান্ড স্টিল হয়ে যেতে পারে, আর বেড়ে গিয়ে এত বাড়তি পর্যায়ে চলে যেতে পারে, যেটাকে আমরা বলেছি ট্যাকিকার্ডিয়া, ট্যাকিঅ্যারিথমিয়া। সেটা হচ্ছে গিয়ে আমাদের হার্টকে দুর্বল করে দিতে পারে। তো সেই জন্য হচ্ছে কি হার্টের বিভিন্ন, তো যার রক্তনালীর সমস্যা নাই তার ভালভের সমস্যা হতে পারে, তার মাসেলের সমস্যা হতে পারে। তো সেটা হয়তো ডাক্তার এবং পেশেন্টের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা গ্যাপ, যে গ্যাপটাকে ওভারকাম করা দরকার। সেই জন্য রিং পড়াতে হবে না, কিন্তু আসলে হার্টের সমস্যা আছে। কিন্তু ওনার কথা শুনে মানে প্রথম কথা মনে হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ না অন্য কিছু, কিন্তু কোনটা সেটা আসলে স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। সেটাই। অনেক ধন্যবাদ। আমার ধারণা এই কথাগুলো শুনলে যে হার্টের অসুখ মানেই যে শুধু রিং পরানো, এটা আসলে যে ভুল ধারণা, ডাক্তার সাহেব তার কাছে প্রপারলি এক্সপ্লেইন করেছেন, কিন্তু তার যে ভ্রান্ত ধারণা ছিল সেই জায়গাতেই রোগী আসলে কনফিউজড হয়ে গেছিল। তো ঠিক এই কথাতেই আরেকজন রোগীর কথা মনে পড়ছে। কয়েকদিন আগে তিনি ভর্তি হলেন যে তার এত ভয় পাচ্ছে যে ভয়ে সে পানি খেতে পারছে না, এবং এই পানি যে খেতে পারছে না, তখন তাকে নিয়ে যাওয়া হলো নাক কান গলা বিশেষজ্ঞের কাছে, এবং তখন ডাক্তার সাহেবই ডায়াগনোসিস করলেন যে এটা আসলে তার ভয়, প্যানিক অ্যাটাক, এবং যার কারণে এত ভয় পেয়ে গেছে। এই প্রসঙ্গে আমি একটু ডক্টর ফাহিমের কাছে শুনতে চাইবো যে আমরা কিভাবে বুঝবো যে প্যানিক অ্যাটাক হচ্ছে, এর সিমটম গুলো কি কি? প্যানিক অ্যাটাক কিন্তু খুব কমন একটা জিনিস এটা, এবং এটা নর্মাল রেসপন্স। যে আমি বলছিলাম যে স্ট্রেসে আমাদের নর্মাল রেসপন্স হতে পারে। ওই যে বলছিলাম যে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, দেখলাম যে আমার বাসটা মিস হয়ে গেল, আমার কিন্তু তখন বুক ধরফর করতে পারে, অস্থির লাগতে পারে, এটা প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক যে কারো হতে পারে, এটা নর্মাল। কিন্তু যখন এটা অনেকবার হবে, বারবার হবে, তখন এটাকে আমরা বলি অ্যাবনর্মাল। সো প্যানিক অ্যাটাক কিভাবে আমরা বুঝবো, কি কি দেখলে, কি কি উপসর্গ দেখলে এটা আমরা বুঝবো? এবং এটা খুব কমন, প্যানিক অ্যাটাক কিন্তু খুব কমন। আমাদের কাছে অনেক রোগী আসে প্যানিক অ্যাটাক নিয়ে। প্যানিক অ্যাটাকের যে জিনিসটা হয়, যেটা একটা শর্ট টার্মের জন্য, অল্প কিছু সময়ের জন্য, সেটা 5 থেকে 10 মিনিটও হতে পারে, অনেকের ক্ষেত্রে আধা ঘন্টাও চলে যায়। হঠাৎ করেই সে বুঝতে পারবে যে তার একটু একটু খারাপ লাগছে, এবং তারপর কিছু উপসর্গ দেখা দেয়, যেমন বুক ধরফর করতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, মনে হয় বুকের মধ্যে একটা চাপ লেগে আছে, ঠিক হার্টের যেরকম হয় এরকমই। এটার সাথে সাথে দেখা যায় যে আমাদের পালস রেট যেটা থাকে, আমাদের হৃদকম্পন বেড়ে গেছে, পালস রেটটা বেড়ে যায় তখন, এবং দেখা যায় শরীর থেকে ঘাম হচ্ছে। এগুলো যখন হতে থাকে, এটার সাথে সাথে আমাদের সাইকোলজিক্যাল কিছু চেঞ্জ হয়, মনে হয় যে আমি মনে মারা যাচ্ছি,
আমার মনে হয় সব শেষ, আমি মনে হয় এইমাত্র এখনই মনে হয় আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো। তো এই চিন্তাগুলো, ফিয়ার অফ ডাইং, এই চিন্তাগুলো একই সাথে শুরু হয় এবং এটা চলে। এটা সাধারণত নর্মালি বলা হয় যে এটা আস্তে আস্তে শুরু হয়ে বাড়তে থাকে এবং 10 মিনিট 5-10 মিনিটের দিকে এটা অনেক পিকে থাকে, পরে আস্তে আস্তে এটা আবার কমে যায়। সো কিন্তু এটা সময় নেয়, অনেক সময় 5-10 মিনিটও কেউ ভালো হয়ে যায়, অনেকের আধা ঘন্টা 1 ঘন্টাও চলে যায়, খুব খারাপ লাগতে থাকে এবং তারপর আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। যখন ঠিক হয়ে যায় তখন কিন্তু সে পুরোপুরি সুস্থ। কিন্তু যদি এমন হয় যে ঠিক আছে একবার হয়ে ভালো হয়ে গেছে, আর হয় নাই, শেষ, অসুবিধা নেই, কিন্তু যদি দেখা যায় যে না বারবার হচ্ছে, এই আজকে হলো, আবার দেখা যাচ্ছে যে অনেকে আবার প্রতি মাসে হচ্ছে, অনেকে দেখা যায় প্রতি সপ্তাহে 2-3 বার করে হচ্ছে, যখন এটা বারবার হবে তখন আমাদের এটা মানে ইট নিড টু বি অ্যাড্রেস, এটাকে তখন অ্যাড্রেস আমাদের করতে হবে, এটা নিয়ে আমাদের কনসার্ন হতে হবে। এবং দেখা যায় যে যখন এরকম প্যানিক অ্যাটাক বারবার হতে থাকে, খুব স্বাভাবিক, তখন কিন্তু আমরা সারাক্ষণই চিন্তা করব যে আবার কখন হয়, আবার কি হচ্ছে আমার, এটা আবার কখন হয়, আবার কিভাবে হবে, সারাক্ষণ কিন্তু এই চিন্তাগুলা তখন আমাদের চলতে থাকে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আমি তখন ভয় পাবো, এই যে আপনি বলছিলেন যে ভয়, তখন আমি ভয় পাবো। ভয়টা এমন লাগবে যে আমার মনে হবে যে আচ্ছা আমি ওই যাব, ওই বাসায় যাব, এত দূরে যাব, যদি আমার ওইখানে এরকম হয় তাহলে আমি কি করব, যদি আমি ওই আমার ফ্রেন্ডদের সাথে গেলাম, যদি ওখানে সবার মধ্যে হয় তাহলে আমি কি করব, এই চিন্তাগুলা আসতে থাকে। এবং তখন আস্তে আস্তে এরা অ্যাভয়েড করা শুরু করে, এইসব জায়গায় যাওয়া বন্ধ, দূরে যাওয়া বন্ধ করে দেয়, বন্ধুদের সাথে মিশাও বন্ধ করে দেয়। তখন এটাকে আমরা বলি আস্তে আস্তে রোগ হয়ে যাচ্ছে, তার ফাংশনিং লেভেল কমে যেতে থাকে, তার কার্যক্ষমতা কমে যেতে থাকে, তখন আমরা এটাকে বলি প্যানিক রোগ, প্যানিক ডিসঅর্ডার। আচ্ছা, তার মানে আস্তে আস্তে তার উইথড্রয়াল শুরু হতে থাকে ডে টু ডে অ্যাক্টিভিটিতে, সোশ্যাল উইথড্রয়াল, তারপর আস্তে সবকিছুতে আস্তে উইথড্রয়ালের লেভেলটা, আস্তে আস্তে বাড়তে থাকে। উইথড্রয়ালের লেভেলটা সেটা। তো এখান থেকেই একটু ডক্টর শাহনাজ আমানের কাছে আমি শুনতে চাইবো, এই যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে, এই যে ভয়গুলা, গত 10 বছর আগেও কিন্তু এরকম ভয় আমরা দেখিনি, এখন কিন্তু রিসেন্টলি শুনি যে হঠাৎ করে ইয়াং কেউ সেই মারা যাচ্ছে, বয়স্করা কিন্তু ইদানিং বলেন যে আচ্ছা আমার এত বয়স, আমার হলো না, এত কম বয়সে একটা ছেলেটা মারা গেল। তো ইয়াংদের রিসেন্টলি কিন্তু হার্ট অ্যাটাকের ট্রেন্ড বেড়ে গেছে। তো এখন এইখানে আমি একটু জানতে চাই যে আসলে কতদিন পর পর এবং কত বয়স থেকে হার্টের বেসিক যে টেস্ট গুলো আছে সেগুলো করতে হবে এবং সেই টেস্ট গুলো কি কি? ডক্টর শাহনাজ। প্রথমত, হ্যাঁ, থ্যাংক ইউ, মানে এটা একটা খুব সুন্দর কোশ্চেন এবং হচ্ছে এখন যুগ উপযোগী কোশ্চেন। যেটা প্রথম কথা হচ্ছে কি, হার্ট অ্যাটাক যেটা আমাদের, এটা হচ্ছে ইসকেমিক টাইপ যে ডিজিজটা, এটা কিন্তু ইনসিডেন্স আমাদের বাড়ছে বাড়ছে এবং হচ্ছে আর ইয়াং পেশেন্টদের এখন আমরা বেশি পাচ্ছি। ইভেন হচ্ছে কি বিফোর 30ও আমরা হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাক পাচ্ছি, এমআই পাচ্ছি, মায়োকার্ডিয়াল ইনফার্কশন পাচ্ছি। তো এখন যে ইয়াং পেশেন্টদের যেটা আমরা রিস্ক ফ্যাক্টর, কারো যে যেটা ডক্টর ফাহিম বললো যে একটা স্ট্রেস, আমাদের সবার মধ্যে একটা স্ট্রেস, অস্থিরতা, অস্থিরতা, একটা খুব দৌড়ানো, তারপরে যে মানে খুব মানে সবাই হচ্ছে কি আমরা আমার তার চেয়ে বেশি চাপে আমরা দৌড়াচ্ছি আসলে, সত্যি কথা বলতে কি সবার ক্ষেত্রে। এমন সে কর্পোরেট জব বলেন, সে হচ্ছে কি মেডিকেল সায়েন্স বলেন, অথবা একজন টিচারের কথা বলেন, সবার জন্য হচ্ছে কি স্ট্রেস একটা খুব ভালো কাজ করতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি ইয়াং যারা, তাদের ক্ষেত্রে এখন যেটা রিস্ক ফ্যাক্টর হিসেবে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের রিস্ক ফ্যাক্টর হিসেবে আসছে যে ফুড ফুড হ্যাবিট। আমরা খুব জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা ঘরের ফুড খুব একটা খাচ্ছি না, বাইরের খাবার খুব বেশি খাচ্ছি, এবং ওইটার মধ্যে যে ট্রান্সফ্যাট যেটা হচ্ছে কি ওয়েলতে ইউজ করতেছে, হাইপার লিপিডেমিয়া, ওই ব্যাপারগুলোর মধ্যে পিউরিফিকেশন থাকতেছে না। আরেকটা জিনিস হচ্ছে যেটা যেটা মানে বিভিন্ন টাইপের ড্রিঙ্কস যেগুলি বলতেছি আমরা, সেগুলি কিন্তু যে এনার্জি ড্রিঙ্কস যেটা বলি আমরা, সেটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং লো সোশিও ইকোনমিক কন্ডিশনে আসতেছে, বছর বয়স, 27 বছর বয়স, এক্সটেন্সিভ অ্যান্টিরিয়ামাই, তার রিস্পেক্টে কোনো কিছু না থাকলে একটা স্মোকিং অথবা এই আপনার যে এনার্জি ড্রিঙ্ক গুলি কিন্তু আসে। এবং এটা কিন্তু এখন হচ্ছে স্টাডি প্রুভেন যে এই এনার্জি ড্রিঙ্ক গুলি একটা রিস্পেক্ট হিসেবে কাজ করে। আর স্ট্রেস তো আছে, ক্রনিক স্ট্রেস আছে, সেটা কাজ করতেছে। আর যে কোশ্চেনটা আপনি করেছেন যে এখন যার 28 বছর বয়স হয়ে বয়সে এমআই নিয়ে আসতেছে, তাকে তো আর আমরা আসলে রেগুলার চেক আপের বয়সই হয় না। আমরা সাধারণত বলি আফটার 40 আমরা রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে আইডেন্টিফাই করার চেষ্টা করবো। কি কি রিস্ক ফ্যাক্টর, যে হাইপারটেনসিভ কিনা পেশেন্ট, পেশেন্টের ডায়াবেটিক কিনা, পেশেন্টের লিপিড প্রোফাইল কিরকম, পেশেন্টের
ওজনটা কিরকম, শারীরিক কন্ডিশনটা কি রকম, যেটা হচ্ছে আমরা যে ওবেসিটি যেটা বলি আমাদের মানে যেটা ওভারওয়েট ওবেস সে কোন পর্যায়ে পড়তেছে সেই জিনিসটা বলে, এবং তার লাইফস্টাইল, তার ফুড হ্যাবিট এগুলি, এবং তার হচ্ছে এক্সেস সল্ট ইনটেকটা অভ্যাস আছে কিনা, সে স্মোকার কিনা। আর আরেকটা এগুলি হচ্ছে কিছু যা যা বলছে মোটামুটি কিছু হচ্ছে মডিফাইবল আর নন মডিফাইবল মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি সাধারণত আমরা আফটার 40 বলি হচ্ছে ইয়ারলি এই জিনিসগুলো যাতে যে অ্যাসিম্পটোমেটিক তাকে যাতে এই ব্যাপারগুলি তারা যাতে ফলো আপে থাকে। আর আমাদের খুব মানে সবার ক্ষেত্রে পরামর্শ, শুধু হার্টের রোগী না, সব রোগীর ক্ষেত্রে পরামর্শ যে আপনারা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন। হোয়াট ইজ হেলদি লাইফ? হেলদি লাইফ হচ্ছে কি আমরা 5 দিন, সপ্তাহে 5 দিন যে আধা ঘন্টা হাঁটা, যেটা হচ্ছে ঘাম ঝরানো হাঁটা। মানে আমরা আসলে এক্ষেত্রে হচ্ছে যে রোমান্টিক যে হাঁটাটা, সেই হাঁটাকে ইয়ে করি না, এনকারেজ করি না। এটা একটু দ্রুত হাঁটা, এটা হার্ট রেটটা আমাদের বাড়ে। তারপরে খাওয়াটা আমরা ঘরের খাওয়াটাকে ইয়ে করি, মানে যেটা হচ্ছে তেল, যেটা হচ্ছে তেলের মধ্যে হচ্ছে আমরা সবই হতে পারে কিন্তু যাতে কম ইউজটা যাতে কম হয়। আচ্ছা, তারপরে যে জিনিসটা হচ্ছে আমাদের ফ্যাটি ফুডটা এক্সেসিভ, যেটা সল্ট এবং টিন্ড ক্যান ফুড, ট্রান্সফ্যাট যেগুলি থাকতেছে, কোথায় থাকতেছে চিপসের মধ্যে, তারপরে ধরেন হচ্ছে গিয়ে বিভিন্ন চানাচুরের মধ্যে, এই জিনিসগুলো যাতে অ্যাভয়েড করা হয় আর কি। আর সে যে হাইপারটেনসিভ যদি হয়, সে প্রেশারটা যাতে ঠিকঠাক মতো সে কন্ট্রোল করে, ডায়াবেটিস হলে ডায়াবেটিসটা যাতে ঠিকঠাক মতো কন্ট্রোল করে, হাইপারলিপিডেমিয়া থাকলে আর স্মোকিং থাকলে সেটা যদি কুইট করে। এগুলি হচ্ছে আমরা বলি, ওদেরকে পরামর্শ দিই। আর যদি আফটার 40 সে যাতে হচ্ছে কি রেগুলার এই চেক আপ, যেটা হচ্ছে আমরা হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপর লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনিন, থাইরয়েড ফাংশন, এই জিনিসগুলো যাতে আমরা দেখি আর কি। আচ্ছা, তাহলে 40-এর আগে আর 40-এর পরে, 40-এর আগে হলে অন্তত তেলে ভাজা পোড়া, যেটা ট্রান্সফ্যাট, ডুবো তেলে ভাজা খাবার, যেটা আমরা খুব বেগুনি পেঁয়াজ খাচ্ছি। হ্যাঁ, আমরা বাঙালিরা হচ্ছে কি খুব ফ্রাইড ফুড পছন্দ করি। যে কোনো ফ্রাইড ফুডে আসলে এটা মুখরোচক। এখন ওখান থেকে একটু ইয়ে টেস্টটা পাল্টে আমাদের একটু বয়েলড কিছুর দিকে গেলে ভালো হয়। মানে জিনিসটা খুব কঠিন, খুবই কঠিন। তারপরে আর কি তেল ঝাল মশলা ছাড়া আমরা বাঙালি ভাবতে পারি না, কিন্তু ওইটার থেকে একটু সরে আসাটা দরকার আর কি। সেটাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি ডক্টর ফাহিমের কাছে আবার একটু আসতে চাই, যে আপনি বলছিলেন যে প্যানিক অ্যাটাক নিয়ে, যে রোগীটা আস্তে আস্তে এমন অবস্থা হতে থাকে, ভয় তো আমরা সবাই পাই, বুক ধড়ফড় আমাদের করে, আমরা সেটা ম্যানেজও করতে পারি, কিন্তু একটা সময়ে বারবার হতে হতে দেখা যায় যে সেটা ম্যানেজ করতে পারছি না, এবং সেই সময় আমরা নিজেদেরকে অনেক জায়গা থেকে উইথড্র করে নিচ্ছি। এবং এখন আমার প্রশ্ন, যদি এরকমই হয় যে আমি এরকম ফিল করছি, এরকম আমি বারবার নিজেকে উইথড্র করছি, তাহলে আমি প্যানিক অ্যাটাকের জায়গাটা কিভাবে মেনটেন করব, ম্যানেজ করব কি করে নিজেকে, এটা একটা। আর এর সাথে আমি একটু ছোট্ট করে জানতে চাই যে এক্সট্রিম পর্যায়ে যদি এরকম হয়, তাহলে কখন আমি পেশেন্টকে ইমার্জেন্সিতে নিয়ে যাব, হসপিটালে আমাকে কখন অ্যাডমিট করতে হবে? ধন্যবাদ। সো প্রথম হচ্ছে যে আমার আন্ডারস্ট্যান্ডিং, যে আমাকে বুঝতে হবে যেটা প্যানিক অ্যাটাক। এটা তো প্রথম যার হবে সে বুঝবে না, এটা খুবই স্বাভাবিক। আমার হলেও আমি বুঝবো না। তো প্রথমেই আমরা কি করি, তখনই অবশ্যই হলে যেটা নিয়ম যে এক্সক্লুশন, মানে হচ্ছে আগে অন্তত অ্যাটলিস্ট হার্টের যে না এটা আগে বাদ দিতে হবে। নর্মালি আগে অবশ্যই আমাদের সবাই তাই করে, আমাদের দৌড়াই, তখন আমরা হাসপাতালে যাই, আমরা একটা ইসিজি করি, ইসিজি করে দেখি যে এটা নর্মাল আছে কিনা। তো যদি ইসিজি নর্মাল থাকে আর যদি দেখি যে না আর কোনো সমস্যা নাই, তখন কিন্তু আমরা চিন্তা করবো আচ্ছা তাহলে এটা মেবি এটা হচ্ছে একটা প্যানিক অ্যাটাক হচ্ছে। এবং যদি প্যানিক অ্যাটাক হয় তখন আমাদের প্রথম জিনিস হচ্ছে আমরা এটাকে বলি ওয়াচফুল ওয়েটিং, মানে আমরা আচ্ছা হয়েছে ঠিক আছে দেখা যাক এরপর হয় কিনা, এটা হচ্ছে একটা জিনিস। সো হয়েছে দেখা যাক হয় কিনা। কিন্তু যদি দেখা যায় যে অনেকের থাকে যে একবার দুইবার হয়েছে আর হয় না, কিন্তু যদি দেখা যায় যে না বারবার হচ্ছে, তখন আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে, আচ্ছা এটা বারবার হচ্ছে তাহলে এখন আমাকে অবশ্যই একজন মানে এই বিষয়ে বিশেষজ্ঞ, প্যানিক অ্যাটাক বিষয়ে যারা চিকিৎসা দিতে পারে এই বিষয়ে বিশেষজ্ঞ একজনের সাথে দেখা করা উচিত, তখন আমাদের দেখাতে হবে। আর যে জিনিসটা যে সাধারণত নর্মালি যদি প্যানিক অ্যাটাক এমনি হয়, প্রথমে আমাকে এটা অত যে বললাম যে ওয়াচফুল ওয়েটিং, মানে আমাকে আস্তে আস্তে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা আমাকে একবারই হলো না মাঝে মাঝেই হচ্ছে, এটা হচ্ছে দেখার বিষয়। এবং যদি আমাদের অবশ্যই এটা যখন আমাদের দৈনন্দিন জীবনে যদি এটা প্রভাব ফেলতে থাকে, তখনও আমাদের দ্রুত এটা আমাদের চিকিৎসকের একজন বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে
এই যদি এটা হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার কি করবেন এটা আরেকটা জিনিস। তো ডাক্তার আমরা নর্মালি যে জিনিসটা হয়, যদি অল্প কিছুদিনের জন্য হয়, আমরা হালকা আমরা বলি যে আমরা মানে প্রথমে একটা ওষুধ দিই, অ্যাংজিওলাইটিক বলে, যে হালকা ঘুমের ওষুধের মতন ওষুধ দিই, যেটা কিছুদিন দিয়ে আমরা বন্ধ করে দিই। এটা আমরা বেশি দিন চালাই না, এটা অল্প কিছুদিন যদি হয় তাহলে। কিন্তু যদি দেখা যায় যে দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে, অনেক দিন হলো এটা, এবং এটা রোগ হয়ে গেছে, অনেক প্রবলেম হয়ে গেছে, তখন কিন্তু শুধু এই হালকা ওষুধে হবে না, তখন এটার সাথে সাথে আরো কিছু চিকিৎসার প্রয়োজন। তখন এটার জন্য আমাদের সাথে অন্য অন্য তখন আমাদের ওষুধ দিতে হয়, যেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট, এবং এটা লং টার্ম, মানে অনেক দিনের জন্য দিতে হবে, 6 মাস, 1 বছর, 2 বছর। এংজাইটির সমস্যা যদি বেশি হয়ে যায়, মানে এই প্যানিক, তখন কিন্তু দীর্ঘমেয়াদী একটু চিকিৎসা লাগে। সেখানে তখন আমাদের ওষুধ দিতে হয় দ্রুত এটাকে কন্ট্রোল করার জন্য, কারণ যার হয় তার জন্য আসলে এটা অনেক কষ্টকর, এটা সে নিতে পারে না। এবং ইমিডিয়েটলি যখন ওই যে প্যানিক অ্যাটাক হয়, তখনকার জন্য আমরা একটা ওষুধ দিই, যাতে সাথে সাথে সে ওটা খেলেই রিলিফ হয়ে যায়। এটার জন্য কিছু ওষুধ আছে। আর হচ্ছে যে এটার সাথে সাথে আমরা বলি যে কাউন্সিলিং, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাতে একটা লং টার্ম জিনিস, দীর্ঘমেয়াদী জিনিস। তো কাউন্সিলিংটার মাধ্যমে সে আরো অনেক কিছু ওখানে শেখানোর আছে, কিভাবে এই জিনিসটাকে সে কন্ট্রোল করতে পারে নর্মালি ওষুধ ছাড়া, সেগুলো জিনিস তখন তাকে শেখানো হয়। অনেক ধন্যবাদ। আমাদের এখানে অলরেডি একজন দর্শক বৃষ্টি বালিকা, উনি প্রশ্ন করছিলেন, উনি বলছিলেন যে থ্যাঙ্কস ফর ব্রিঙ্গিং দিস প্যানিক অ্যাটাক টপিক। তিনি নিজেও প্যানিক অ্যাটাকে ভোগেন এবং আশা করি তিনি এই আলোচনা থেকে উপকৃত হবেন। সাথে এখানে মওদুদ আহমেদ, উনি বলছেন যে উনি অকারণে নানা রকম ওনার মনে চিন্তা চলে আসে, উনি উদ্বিগ্ন বোধ করেন এবং ওনার বুকে কম্পন বৃদ্ধি পায়, তো রাতে ঠিক মতো ঘুম হয় না। এ ব্যাপারে উনি একটু পরামর্শ চাচ্ছেন। ফাহিমকে একটু পরামর্শ দেয়া যায়? ওনার কমপ্লেইন অবশ্যই, হচ্ছে অবশ্যই। অকারণে নানা রকম চিন্তা চলে আসে এবং উদ্বিগ্ন হলে বুকের কম্পন বৃদ্ধি পায়, রাতের ঘুম ঠিক মতো হয় না। ধন্যবাদ। আমি একটু আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিই একটা জিনিস। তো এটা আপনি যেগুলা উপসর্গ আসলে বলেছেন মওদুদ সাহেব, আপনার এই উপসর্গগুলো আমাদের, এটাকে আমরা মানে একটা রোগের সাথে খুব কমন যায়, তারপর আরো অনেক কিছু শুনতে হয়, কিন্তু যেটার সাথে কমন, যেটাকে আমরা বলি অতিরিক্ত দুশ্চিন্তা জনিত রোগ, অথবা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমাদের মনোরোগ বিদ্যায়, আমাদের সাইকিয়াট্রিতে, আমাদের যত অসুখ আছে, সবচেয়ে কমন কিন্তু হচ্ছে আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানে এই চিন্তাজনিত রোগ। এটা হচ্ছে সবচেয়ে কমন, সারা পৃথিবীতে সবচেয়ে কমন। এবং এইসব রোগীরা কিন্তু আমাদের কাছে আসার আগেও আরো অন্যান্য ডাক্তারের কাছে যায়, সাধারণ চিকিৎসক যারা আছে তাদের কাছে যান, আপনারা আছেন হৃদরোগ, সবার আগে কিন্তু হৃদরোগ ডাক্তার যারা, তাদের কাছে কিন্তু খুব কমন এই অ্যাংজাইটি রোগীরা কিন্তু সবচেয়ে আগে ওনাদের কাছেই যান, আমাদের কাছে কিন্তু অনেক পরে আসেন। পরে হ্যাঁ। আসে। সো এই জিনিসটা খুব সো আপনার যে জিনিসগুলো বলেছেন, আপনার সমস্যাগুলো শুনে মনে হচ্ছে এগুলো হচ্ছে আমরা অতিরিক্ত দুশ্চিন্তা জনিত রোগ বলি আমরা এটাকে। যে জিনিসটা হচ্ছে, এটার মানে কমন জিনিস হচ্ছে যে আমি চিন্তা করতে চাচ্ছি না, তারপরও নানা বিষয়, অহেতুক জিনিস, অপ্রয়োজনীয় জিনিস সারাক্ষণ মাথার মধ্যে ঢুকতে থাকে, সারাক্ষণ মাথার মধ্যে আসতেছে চিন্তাগুলো। এবং দেখা যায় যে আমি বুঝি যে এই চিন্তাগুলো আমার দরকার নাই, আমার চিন্তা করার প্রয়োজন নাই, অহেতুক, আমি বুঝি যে এই চিন্তাগুলো আসলে অপ্রয়োজনীয়, কিন্তু আমি এগুলোকে বন্ধ করতে পারবো না এবং আসতেই থাকে। এবং সবচেয়ে বেশি দেখা যায় যখন আমি একা আছি, কোনো কাজকর্ম নেই, অথবা রাত্রের বেলা শুতে যাচ্ছি, তখন বেড়ে যাচ্ছে, এবং এজন্য তখন আমার ঘুমেরও ব্যাঘাত হয়। এই বিষয়ে আমি একটু বলতে চাই যে আমরা সবচেয়ে একটা কমন প্রবলেম ফেস করি, এটা আমি সবসময় বলি যতগুলো আমি টক শোতে আসি, যে যখন দেখা যায় যে এরকম রোগীরা যায় ডাক্তারদের কাছে, অথবা এমনি ফার্মেসিতে নিয়ে যায়, আমাদের দেশে যেহেতু ফার্মেসিতে গেলেই ওষুধ পেয়ে যায়, দেখা যায় যে এসব রোগীদের ক্ষেত্রে ঘুমের ওষুধের ব্যবহার করার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে। এবং দেখা যায় যে যারা এরকম দুশ্চিন্তাজনিত রোগ যাদের থাকে, অ্যাংজাইটি রিলেটেড সমস্যা, তাহলে তারা কিন্তু বেশিরভাগই ঘুমের ওষুধ আসক্ত হয়ে পড়েন, বেশিরভাগই ঘুমের ওষুধ আসক্ত হয়ে পড়ে। এবং যখন সাধারণ এমনি ডাক্তারদের কাছে যখন যান, যখন শুনেন ডাক্তাররা যে ঘুমের ঘুমের সমস্যা, ঠিক আছে, সবাই কিন্তু ঘুমের ওষুধ দিয়ে দেন। আলটিমেটলি ঘুমের ওষুধ কিন্তু একটা অ্যাকচুয়ালি অ্যাডিকটিভ ড্রাগ, ঠিক আছে। তো এটা এটা কিন্তু একটা নেশা জাতীয় একটা ওষুধ। সো যখন আমরা এটাকে অনেকদিন ধরে খাবো, তখন কিন্তু আর ছাড়া খুব সহজ না। এবং অ্যাংজাইটি রোগীদের ক্ষেত্রে, যাদের টেনশন জনিত রোগ থাকে, তাদের জন্য ছাড়া আরো কঠিন, কারণ যখনই একটু কমিয়ে দেয় অথবা একটু বন্ধ করে, অ্যাংজাইটি কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক আছে। সেটাকে এই জন্য যে ঘুমের ওষুধটা ব্যবহার আমাদের একটু কষাস হতে হবে।
ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফাহিম। আমি একটু ডক্টর শাহানার কাছে আবার ফেরত আসতে চাই। এখন আমরা কিন্তু দেখছি যে প্যান্ডেমিকের শুনছি যে সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে এবং বাংলাদেশে কিন্তু ডাক্তার মৃত্যুর হার অনেক বেশি। কারণ এটুকু ডাক্তার হিসেবে আমরা নিজেরাই জানি, আপনারা দুজনই হচ্ছেন কোভিড ফ্রন্টলাইনার, আপনারা জানেন যে কত অপ্রতুলতার মাধ্যমে মানে মাঝখানেও বাংলাদেশে ডাক্তাররা কাজ করছে আসলে। তো হঠাৎ করে যদি এই যে এই পেশেন্টটা যেমন বললো যে তার বুক ধরফর করছে, এরকম হঠাৎ করে যদি রাতের বেলা কারো বুকে ব্যথা হয় বা যে কোনো সময় হঠাৎ করে চেস্ট পেইন শুরু হলো, তাহলে ওই রোগীটা তখন কি করবে? একটু ধাপে ধাপে যদি আমরা সহজ ভাষায় আমাদেরকে বলতেন ডক্টর শাহানা জামান। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে হঠাৎ করে রাত্রে বুকে ব্যথা, এখন রাত্রে বুকে ব্যথাটা কার হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। একজন ইয়াং লেডি যার 20 বছর বয়স, তার নাকি একজন 60 বছর ওল্ডার একজন পেশেন্ট যে হচ্ছে নোন ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, যা হাইপারটেনসিভ ডায়াবেটিক। দুজন পেশেন্টের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে যে বুকে ব্যথা যার মানে এলডারলি পেশেন্ট যার হাইপারটেনসিভ ডায়াবেটিক, তার আসলে সবসময় একটা কিছু প্রিভেন্টিভ ড্রাগ আমরা দিয়ে রাখি আগে, যে ডায়াবেটিসের যেটা যেটা আমরা বলেছি রক্ত জমাট বাঁধতে যে বাধা দেয়, এ ধরনের ওষুধ আমরা দিয়ে রাখি। আর তাদের সাথে একটা যেটা থাকলে ভালো হয় যেটা হচ্ছে আমরা বলি স্প্রে, নাইট্রোনাল স্প্রে। তো যে পেশেন্ট হচ্ছে কি রক্ত জমা মানে মানে হতে দিচ্ছে না, সেই ওষুধগুলি খাচ্ছেন, যেটা আমরা বলি ব্লাড থিনার, তার ক্ষেত্রে কিছু দরকার নেই, সে শুধুমাত্র হচ্ছে নাইট্রোনাল স্প্রে দিয়ে এমন নিকটস্থ যে কোনো কার্ডিয়াক সেন্টারে ইমার্জেন্সিতে যাবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, একটা নাইট্রোনাল স্প্রে নিয়ে। এখন আর যিনি হচ্ছে কি ইয়াং পেশেন্ট, তাকেও যেতে হবে মানে এতে বাসায় আসলে বসে মানে যদিও হয়তো এটা প্যানিক অ্যাটাক হতে পারে, যেটা ইয়াং পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। আর হচ্ছে ট্রু হার্ট ডিজিজ বা ট্রু ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে যে পেশেন্টের মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে তা, এবং হচ্ছে এজেড পেশেন্ট তার ক্ষেত্রে হওয়ার বেশি। কিন্তু দুজন পেশেন্টকে আমাদেরকে উচিত যেটা হচ্ছে কি নিকটস্থ কোনো কার্ডিয়াক ইমার্জেন্সিতে গিয়ে সেটাকে হয় এক্সক্লুড অথবা ইনক্লুড করে নেওয়া আর কি। আচ্ছা, তার মানে এটা প্যানিক অ্যাটাকই হোক, এটা সাইকোলজিক্যাল কোনো কজই হোক বা কার্ডিয়াক হার্ট জনিত কোনো কজই হোক, আমি বাসায় বসে থাকবো না। আমরা হার্ট ডিজিজের ক্ষেত্রে একটা কথা বলি যে ওভার ডায়াগনোসিস ইজ বেটার দেন আন্ডার ডায়াগনোসিস। আমরা সবসময় হচ্ছে ওভার কনসিয়াস এই ব্যাপারগুলিতে, ঠিক আছে? যদি আমরা ভাবি যে এটা 5% হতে পারে এটা ইসকেমিক হার্ট ডিজিজ, কিন্তু ওই 5%কেও আমরা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, কারণ ওই 5% হচ্ছে তার মৃত্যুর কারণ ঘটাবে। সেক্ষেত্রে তাকে সবাইকে ইমার্জেন্সিতে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আর কি। আচ্ছা, মানে বাসায় বসে থাকা যাবে না, বুকের ব্যথা হলে একটু দেখি করা যাবে না, সাথে সাথে হাসপাতালে যেতে হবে। ওখানেই ডাক্তাররা আপনাদেরকে বলে দেবে যে আপনারা পরবর্তীতে হৃদরোগ বিভাগে যাবেন না মানসিক রোগ বিভাগে যাবেন না কি করবেন। কাজে বাসায় থাকা যাবে না, এটা কিন্তু একটা খুব জরুরি অ্যাওয়ারনেস কথা। আমি আবার একটু ডক্টর ফাহিমের কাছে ফেরত আসতে চাই। ডক্টর ফাহিম, আপনি যেটা বলছিলেন যে ওই যে ফার্মেসি থেকে ইচ্ছা মতন ওষুধ কিনে খায়, এটা কিন্তু আমাদের দেশে ওভার কাউন্টার ড্রাগ দেওয়ার যে রেগুলেশন গুলো এখনো অতটা শক্ত না। তো ইচ্ছা মতো আমি কারো কাছ থেকে শুনে একটা ওষুধ কিনে খেয়ে ফেললাম। এখানে দুশ্চিন্তা কমানোর, ঘুমের ওষুধ, এরকম নানা রকম ওষুধ খাচ্ছি। এবং এই যে পলিফার্মেসি, আমি একসাথে অনেক ওষুধ খাচ্ছি, এবং কিছু ওষুধ কিন্তু আছে যেটা দিচ্ছেন সাইকিয়াট্রিস্টরা, সেটা কিন্তু অনেক ফ্যাক্টর দেখে দিচ্ছেন যে অন্য কোনো অসুখে সেই ওষুধের কোনো নেগেটিভ ইফেক্ট আছে কিনা। তো একজন কোয়াক, গ্রামের একজন পল্লী চিকিৎসক বা একজন ফার্মাসিস্ট, সোজা ভাষায় একজন ডাক্তার ছাড়া কিন্তু ওষুধ কেউ প্রেসক্রাইব করতে পারে না। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে এ ধরনের যদি আনএথিক্যাল প্র্যাকটিস হয়, ডাক্তার ছাড়া যদি যে কেউ ওষুধ দেয়, তাহলে রোগীর কি কি প্রবলেম থাকতে পারে? ধন্যবাদ। এটা তো আমাদের দেশে এটা কিন্তু চলে আসছে অনেক বছর হলো। তবু আমি মনে করি যে এখন মনে হয় আমাদের কিছুটা, এখন আমাদের জনগণ যেমন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, টিভির মাধ্যমে এবং ডাক্তারদের মাধ্যমেও তারা জানছে এবং কিছুটা হলেও এখন একটু সচেতন হয়েছেন। প্লাস আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং এ বিষয়ে ফার্মেসিদেরও একটু নলেজ বেড়েছে, জ্ঞান বেড়েছে, এবং এখন কিছু ওষুধের ক্ষেত্রে মনে হয় তারাও একটু রেস্ট্রিকশন দেয়, তারপরে পুরোপুরি দেয় না। তো তারা এই জিনিসটা একটা আমাদের অগ্রগতি বলবো। আর এখন সমস্যা হচ্ছে যে আমাদের দেশে
যে সাধারণ সাধারণ মানুষই বললাম, যারা ডাক্তারের কাছে যেতে পারছে তারা তো যাচ্ছে, আর যারা যেতে পারছে না তারা কোথায় যায়? তারা বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামের হোক অথবা এলাকার যারা থাকছে, আমাদের গার্মেন্টস কর্মী অথবা অন্যান্যরা যারা থাকছে, নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু প্রথমে কিন্তু তারা ডাক্তারের কাছে যেতে পারে না, তারা এফোর্ড করতে পারে না। তো তারা কিন্তু তখন তাদের সাহায্যের জন্য কিন্তু যায় আমাদের পাশের দোকানের সেই ফার্মেসিটাতে, কিন্তু ছোট ফার্মেসি যেটা আছে সেখানে কিন্তু যায়, এবং যে তারা বলে যে আমার মাথা ব্যথা করছে ওষুধ দেন, আমার ঘুম হচ্ছে না ওষুধ দেন, ঠিক আছে, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, সবচেয়ে কমন সমস্যা থাকে কিন্তু তাদের মধ্যে, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে ওষুধ দেন। তো তখন তারা কিন্তু সেখান থেকে র্যান্ডম ওষুধ নিয়ে তারা খাচ্ছে। তো এই জিনিসগুলা কিন্তু হয়ে আসতেছে এবং হচ্ছে। তো কিছু ওষুধ আছে যেগুলো, হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে ওভার দ্য কাউন্টার মেডিকেশন, ওটিসি ড্রাগ আমরা বলি, যেগুলা খাওয়া যেতে পারে, যেগুলো অবশ্যই আমরা যে কোনো জায়গা থেকে কিনে খেতে পারি, যেমন জ্বর হলে প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের জন্য অ্যান্টাসিড। কিন্তু এর থেকে বেশি যেগুলো আছে, যেমন আমরা কিন্তু এখন মানে আমাদের দেশে যে আমরা যেটা বলি যে গ্যাস্ট্রিকের জন্য আমরা যে বড় বড় যেগুলো ওষুধ বলি আমরা, যেমন ওমেপ্রাজল, একটু হাই এর ওষুধ যেগুলো বলি, সেগুলো কিন্তু আমাদের সবাই খায় মোটামুটি এটা, এবং যথেচ্ছা ব্যবহার হয়। এদের বিদেশে কিন্তু এরকম আপনারা পাবেন না যে কারো গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে সে দোকান থেকে যে ওমেপ্রাজল কিনে নিয়ে আসলো, অথবা অন্যান্য যেগুলো আছে আরো এই জাতীয় ওষুধ, এগুলো কিনে নিয়ে এসে খাচ্ছে, এগুলো কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, বেসিক কিছু ওষুধ পাওয়া যায়, ওভার দ্য কাউন্টার মেডিকেশন বলে। তো আমরা যখন এগুলা ওষুধ যথেচ্ছা ব্যবহার করব, তখন অবশ্যই নিশ্চয়ই একটা কারণ আছে যে জন্য এগুলোকে বন্ধ করে রাখা হয়েছে, যে জন্য এগুলোকে যথেচ্ছা ব্যবহারের জন্য দেওয়া হয়নি। তো এগুলোর প্রতিটা দিক কিন্তু সাইড ইফেক্ট আছে। তো সাইড ইফেক্ট গুলো ইম্পর্টেন্ট। তারপরে আমাদের ড্রাগ ড্রাগ ইন্টারাকশন বলি আমরা, যে একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগের ইন্টারাকশন, একটা একটা ওষুধের সাথে একটা রোগের ইন্টারাকশন। যেমন একটা আমি সহজ যদি বলি, যেমন হচ্ছে যে আমরা জ্বরের জন্য যে খাই অথবা ব্যথার জন্য অ্যাসপিরিন খাই, অথবা অনেক পাওয়ারফুল আমরা যেগুলো ব্যথা মুক্ত করার ওষুধ যেগুলো বলি আমরা, যেমন আছে সেগুলো যখন খাই, তো এটা খেলে আমাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি থাকে, যাদের গ্যাস্ট্রিকের পেটে আলসার থাকে, ক্ষত থাকে, তাদের জন্য কিন্তু একটু একটু বুঝে শুনে খেতে হয় ওষুধটা, এবং সাথে প্রিকশন নিয়ে খেতে হয়, অন্য কিছু না। এই জিনিসগুলা যে একটা ফার্মেসির সেই ছেলেটা কিন্তু এত কিছু জিজ্ঞেস করবে না। যদি বলে যে ব্যথা আছে দেন ওষুধ, দিয়ে দিল, কিন্তু মাথা ব্যথা অনেক দিয়ে দিল একটা, ঠিক আছে। তো এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, এবং আলটিমেটলি এইসব মানুষের তো এই যে বললাম সাইড ইফেক্টের জন্য কিন্তু একটা অনেক বড়, আমরা আমরা যখন আমরা অনেক দেখেছি কিন্তু, যেগুলো ইমার্জেন্সিতে এরকম পারফোরেশন বলি আমরা, যে পেট ফুটো হয়ে গেছে অথবা ইয়ে হয়ে গেছে, এরকম ওষুধ খেয়ে এরকম নিয়ে কিন্তু চলে আসে। ব্যথার ওষুধ অনেকে অনেক বছর ধরে খেয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে না, ব্যথা হয় ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে, খুব কমন জিনিস এগুলো। আলটিমেটলি তাদের কিডনি ড্যামেজ নিয়ে, কিডনি সমস্যা নিয়ে কিন্তু তারা চলে আসে। এরকম বিভিন্ন রকম। তো আমার দিক দিয়ে আমি যেমন বলি, আমাদের দিকে সবচেয়ে প্রবলেম আমরা যেটা ফেস করি যে ঘুমের ওষুধ। এই যে ঘুমের ওষুধ এমনও পেয়েছি আমরা যে 35-40 বছর ধরে খেয়ে আসছে, উনি বন্ধই করেননি। দোকানে যান, উনি ডাক্তার একবার হয়তো একটা প্রেসক্রিপশন দিয়েছিল কোনো এক সময় অনেক আগে, এরপর থেকে উনি নিজে নিজেই কিনে খাচ্ছেন। নিজে থেকে কিভাবে কিনে খাচ্ছেন, উনি দোকানে যাচ্ছেন, যে বলছে আমার ঘুমায় না, ওষুধটাই দাও, ওরা দিয়ে দিচ্ছে, ওরা সেভাবে দেখেও না, ইয়েও করে না, যেহেতু আমাদের দেশে ফার্মেসির রুল নেই অ্যাকচুয়ালি। তো তখন আলটিমেটলি তারা ওই ওষুধে কিন্তু তারা আসক্ত হয়ে পড়ছেন এবং খেয়েই যাচ্ছেন, আর ছাড়তে পারেন না। তো এই আসক্তিটা আরেকটা জিনিস, যেটা হচ্ছে এই আমাদের ওষুধ খেলে দীর্ঘমেয়াদী ভাবে এভাবে যথেচ্ছা যখন আমরা ওষুধ খাই, তখন এই প্রবলেম গুলো হয়। অনেক ধন্যবাদ। ডক্টর ফাহিমের কাছে একটা প্রশ্ন এসছে দর্শকদের কাছ থেকে। উনি বলছেন যে আমি কোনো বাস, ট্রেন অথবা নৌকায় উঠতে পারি না, ফ্লাইটেও তার প্রচন্ড অসুবিধা হয়, তার এক্সট্রিম মোশন সিকনেস আছে এবং প্যানিক অ্যাটাক ইস্যুজ আছে। এখন উনি জানতে চাচ্ছেন যে আমাকে প্লিজ হেল্প করেন যে আমি কি ধরনের চিকিৎসা নেব। বৃষ্টি বালিকা উনি বলছেন, ওনার মোশন সিকনেস আছে, উনি বাসে, ট্রেনে, নৌকায় কিছুতেই ফ্লাইটে উঠতে পারেন না, প্যানিক অ্যাটাকও আছে। উনি কি ধরনের চিকিৎসা উনি নিলে ভালো হবেন সেটা জানতে চাচ্ছেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সো মোশন সিকনেস একটা আলাদা জিনিস। তো এটা আমাদের অনেকেরই হয়, এটা নর্মাল একটা জিনিস, যে অনেকেই থাকেন যারা হচ্ছে যেমন বলছিলেন যে বাসে যেতে পারে না, অথবা গাড়িতে সামনে বসতে পারে না, মাথা ঘুরায়, বমি হয়, মোশন সিকনেস হয়।
এটা একটা আলাদা জিনিস, আর প্যানিক অ্যাটাক একটু আবার আলাদা জিনিস। তো প্যানিক অ্যাটাকের সাথে, প্যানিক অ্যাটাক যেটা আমি বলছিলাম সেটা, আর প্যানিক অ্যাটাকের সাথে একটা কিছু আবার অনেক সময় হয়, এটাকে আমরা বলি অ্যাগোরাফোবিয়া। যেমন কি, যেমন হচ্ছে যাদের প্যানিক অ্যাটাক হয়, দেখা যায় অনেকের মধ্যে এমন হয় আস্তে আস্তে যে তারা অনেক মানুষের ভিড়ে যেতে পারেন না, গেলেই মনে হয় যে আমার এখানে যদি এখন মানে গেলেই খারাপ লাগে, মনে হয় যে আমি এখান থেকে পালাবো কিভাবে, আমি এখান থেকে সরে আসবো কিভাবে। অথবা লিফটে উঠতে পারেন না, বদ্ধ জায়গায় যেতে পারেন না, ছাদে যেতে পারেন না, লাইনে দাঁড়িয়ে মনে করেন আমাদের বাসে উঠা, টিকিট কাটা, এগুলো জিনিসও পারেন না, অ্যাভয়েড করেন। এগুলো জিনিস করতে গেলেই ওনার মধ্যে প্রবলেম হয়, এটাকে আমরা বলি অ্যাগোরাফোবিয়া। প্যানিক অ্যাটাক সাথে অ্যাগোরাফোবিয়া থাকে, এটা কিন্তু অনেক কমন। তো যদি আমার সবসময় প্যানিক অ্যাটাক হচ্ছে, আমি আগেই বলেছি যে যদি আমার সবসময় এমন হয় যে না আমার একবার হয়ে আর হয়নি তা না, আমার মাঝে মাঝেই হচ্ছে এবং এটা নিয়ে আমার মধ্যে ভয় তৈরি হচ্ছে, এটা আমার কাজের মধ্যে প্রবলেম করছে, এটা অনেক দিন হয়ে গেছে, আমি ভুগছি এটাতে, তখন কিন্তু আমাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকে আপনাকে অ্যাসেসমেন্ট বলি আমরা, যে আপনাকে দেখে তারপরে ঠিক করবে কি ধরনের ওষুধ লাগবে অথবা কি ধরনের চিকিৎসা লাগবে। যেমন আমি বলেছিলাম যে শুধু ওষুধ না, ওষুধের সাথে সাথে আমাদের কাউন্সিলিং যেটা, এটাও ইম্পর্টেন্ট। সো এটাও মধ্যে দিয়েও যেতে হবে। কাউন্সিলিং এখানে কিন্তু একটা অনেক বড় ভূমিকা রাখবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা ডক্টর শাহানার বোধহয় একটু নেট কানেকশন হচ্ছে, অপেক্ষা করি, উনি আসবেন। এর মধ্যে ডক্টর ফাহিমের সাথে কথা বলে, যেটা আমরা কাউন্সিলিং এর কথা উনি বলছিলেন, এই নেক্সট প্রশ্নটা আমি সেটাই নিয়ে জিজ্ঞেস করতে চাই, যে কখন কখন পেশেন্টের উপরে সাইকোথেরাপি এবং কাউন্সিলিং ভালো কাজ করে? যদি আমরা শুধুমাত্র কাউন্সিলিং সাইকোথেরাপি একটু দুটা ডিফারেন্ট জিনিস। তো কাউন্সিলিং হচ্ছে কিন্তু অনেক মানে এটা আমরা যদি ব্রড স্পেকট্রামে বলি, মানে কাউন্সিলিং মানে যে কোনো কিছু নিয়ে কাউন্সিলিং করতে পারে, যে কেউ কাউন্সিলিং করতে পারে, কাউন্সিলর যে কেউ হতে পারে। কিন্তু সাইকোথেরাপি একটু ডিফারেন্ট জিনিস। সাইকোথেরাপি হতে হলে এটার বিষয়ে আমাদের ট্রেনিং করতে হয়, এটাকে আমরা থেরাপিস্ট বলি। একটা নির্দিষ্ট কিছু জিনিস তাকে ফলো করতে হয়, তার সাইকোলজি সম্পর্কে তার পড়ালেখা থাকতে হয়, তখন আমরা এটাকে বলি সাইকোথেরাপিস্ট। আর যারা করবেন তারা কিন্তু জানেন যে কিভাবে করতে হবে, এটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে। সাইকোথেরাপি হচ্ছে একটা স্ট্রাকচার জিনিস। আর কাউন্সিলিং কিন্তু আমরা যে কেউ করতে পারি, আমাদের বাসায় কেউ অসুস্থ হলেও আমরা কাউন্সিলিং করছি। কাউন্সিলর ক্যান বি এনিওয়ান। সো যেটা বলছিলাম যে কাদের ক্ষেত্রে হেল্প করবে, যে কারো ক্ষেত্রে, যে কেউ যে কোনো রকম সমস্যা যদি থাকে তাকে কিন্তু কাউন্সিলিং তো হেল্প করবেই। আর সাইকোথেরাপি হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক যেগুলো রোগ আছে সেগুলোর ক্ষেত্রে, প্রতিটা রোগের ক্ষেত্রেই মানে সাইকোথেরাপি কাজ করবে। এমন কোনো রোগ নেই আমাদের মানসিক রোগ যেটাতে সাইকোথেরাপি কাজ করবে না। প্রতিটা রোগের ক্ষেত্রে সাইকোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার সাথে সাথে আমাদের রোগ বললাম, রোগ ছাড়াও আরো অনেক কিছু থাকে আমাদের প্রবলেম। সবচেয়ে কমন আমাদের প্রবলেম থাকে, যেমন আমাদের রিলেশনশিপ ইস্যুস থাকে, আমাদের ফ্যামিলিয়াল প্রবলেম থাকে যেগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের অফিসিয়াল প্রবলেম থাকে যেগুলো আমি নিতে পারছি না, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে প্রবলেম থাকে, আর অনেক কিছু থাকে যেগুলো, যে স্ট্রেস যেটা বলছিলাম, যে স্ট্রেস স্ট্রেস নিতে পারছি না, স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি আমার কমে গেছে, এটাও কিন্তু কাউন্সিলিং লাগবে। এটাও কিন্তু কাউন্সিলিং এর মধ্যে দিয়ে যদি আমরা যাই, এই জিনিসটা অনেক হেল্পফুল হয়। সো এই জন্য মানে কাউন্সিলিং অ্যান্ড সাইকোথেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অল অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ। আমরা বলি যে ওয়েল বিং, ভালো থাকা, সুস্থ থাকা, মেন্টালি ওয়েল বিং যেটা সুন্দরভাবে রাখা, এটার জন্য কাউন্সিলিং এবং সাইকোথেরাপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আমি জিনিসটাকে আবার ফাহিমের সাথে তাল মিলিয়ে এভাবে একটু বলতে চাই যে কাউন্সেলিং যদি হয়, কাউন্সেলিংটা হচ্ছে অনেক রকম কাউন্সেলিং আছে, স্টুডেন্ট কাউন্সেলিং আছে বা ডাক্তাররা যেটা বলছেন, আবার যে রোগী সম্পর্কে জানাই দিচ্ছেন, এটা কাউন্সেলিং। কিন্তু এখানে যেমন সাইকোলজিতে যেটাকে কাউন্সেলিং বলছে, সেটা কিন্তু হচ্ছে যে হাউ টু ডিল উইথ দ্য প্রেজেন্ট। এক কথায় যদি আমি বলি যে এটার জন্য আসলে ট্রেনিং অবশ্যই লাগে, যে এটা কাউন্সেলিং কিভাবে করতে হবে, ধাপে ধাপে শিখতে হবে, সেই জায়গাটা বেসিক কিছু ট্রেনিং তো তাদের লাগে, এবং সেখানে তারা দে নো দ্যাট হাউ টু ডিল উইথ দ্য প্রবলেম। আর সাইকোথেরাপি খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমার কাছেও খুব পছন্দের একটা টপিক। সেখানে বলে হাউ টু হিল দ্য পাস্ট। জিনিসটাকে যদি আমি ঠিক এভাবে বলি, যে একটা লোক বক্তৃতা দিতে ভয় পাচ্ছে স্টেজে, তো ইমিডিয়েটলি সে যদি দেখে যে কেন বক্তৃতা দিতে ভয় পাচ্ছি, তাকে যদি বলা হয় যে তুমি বক্তৃতা দিলে তোমার প্রমোশনের ইস্যু সলভ হয়ে যাবে, এই এই সমস্যাগুলো সলভ হবে, এবং সে একটা বক্তৃতা দিয়ে চলে আসলো, এটা হচ্ছে কাউন্সেলিং।
আর যদি সাইকোথেরাপি হয় আমরা তাহলে সে কর্তা খুঁজে দেখব তার অতীতে কখন কোনো একটা সময় ছোটবেলায় হয়তো সে স্টেজে উঠেছিল এবং তখন তাকে কোনোভাবে তাকে সে ভয় পেয়েছিল এবং সেটা তার গভীর মনের এমন ভাবে ঢুকে গেছে, সেটা হয়তো সচেতন মন এখন জানেই না, অবচেতন ভাবে থেকে গেছে এবং সেখান থেকে সাইকোথেরাপি কাজ করে। কাজেই সাইকোথেরাপি, কাউন্সিলিং, ওষুধ সবকিছু মিলেই ফাহিম যেটা বললো যে ওয়েলবিইং এর জন্য আসলে সবকিছুই আমাদের জন্য দরকার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমাদের এখানে ডক্টর শাহানা জামান, তার বোধহয় নেট কানেকশনের জন্য আমরা ওনাকে পাচ্ছি না, উনি রিট্রাই করছেন কিন্তু ঢুকতে পারছেন না। এনিওয়ে আবার তার কানেকশন লস হচ্ছে। তো এখান থেকে একটু বলি যে স্টেশন বাংলা কিন্তু বাঙালিদের একটা প্ল্যাটফর্ম, যেখানে গোটা পৃথিবীর বাঙালিদেরকে, বাংলা ভাষাকে তারা একটা জায়গায় নিয়ে আসতে চাচ্ছে, যেখানে গান, যেখানে আবৃত্তি, যেখানে স্বাস্থ্য বিষয়ক অনেক ধরনের প্রোগ্রাম তারা লঞ্চ করছে। এবং বাঙালি যদি বলি তাহলে একদম চলে আসে রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথের সাথে তাল মিলিয়ে আমি আজকের অনুষ্ঠানটাকে যদি সাম আপ করে একটা কথা বলি, সেটা হচ্ছে উনি সুন্দর করে বলেছিলেন যে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। এবং এটার সাথে খুব ইন্টারেস্টিং, এই যে গত 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে গেল, এবারকার প্রতিপাদ্য ছিল ইউজ হার্ট টু বিট হার্ট ডিজিজ। তার মানে হৃদয়কে ব্যবহার করে হৃদয়ের অসুস্থতা দমন করুন। তো যার কারণে আমরা আজকে কিন্তু একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং একজন সাইকিয়াট্রিস্ট, দুজনকে আমরা একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছি তাদের কথা শুনবার জন্য। এবং আমি একটু দেখলাম যে সম্ভবত ডক্টর শাহানা জামান আবার ট্রাই করলেন, কিন্তু উনি বোধহয় ঢুকতে পারছেন না। আমরা মনে হয় একটু অপেক্ষা করতে পারি ওনার জন্য, কারণ আমাদের হাতে এখনো কিছুক্ষণ সময় আছে এই সময়ের জায়গাগুলা। তো ফাহিম, এই প্রসঙ্গে আমি একটু আপনার কাছে আবার শুনতে চাই যে এই যে যেই পেশেন্ট গুলা প্যানিক অ্যাটাক নিয়ে যেহেতু আমরা প্রশ্ন করলাম, আমরা টেনশন নিয়ে প্রশ্ন করলাম, একটু অ্যাংজাইটি ডিসঅর্ডার আপনি বলছিলেন যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, সেটা নিয়ে আমরা আসলে কিভাবে নিজেদেরকে ভালো রাখবো একটু যদি বলেন। সো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটা একজন আমাদের এখানে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, যখন অনেকদিন ধরে আমরা ভুগছি, যখন অনেকদিন হয়ে যায়, 5-6 মাসের বেশি হয়ে গেছে আমরা ভুগছি, কষ্ট পাচ্ছি, আমাদের ব্যাঘাত ঘটছে, আমি উপসর্গগুলো বলেছি যে অস্থির নানা বিষয় নিয়ে অহেতুক ফালতু চিন্তা মাথার মধ্যে সারাক্ষণ আসছে, খারাপ লাগছে, তখন এই জিনিসগুলা যখন দীর্ঘমেয়াদী হয়ে যাবে 6 মাসের বেশি, তখন আমরা এটাকে গুরুত্ব দিতে হবে এবং আমাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তো চিকিৎসার ক্ষেত্রে এখানে একটা জিনিস হচ্ছে ওষুধ, যেটা বললাম যে অনেকদিন ধরে ওষুধ খেতে হয়, তখন এটা একটা জিনিস। আর এটার সাথে সাথে মানে সাইকোথেরাপি, যেটা আমরা বলছিলাম সাইকোথেরাপি, এখানে আমি একটু একটু বলি। সো থেরাপির মধ্যে এখানে অনেক কিছু আছে, অনেক ভাগ আছে। একটা কমন জিনিস কিন্তু আমাদের যেটা খুবই হেল্প করে, সেটা হচ্ছে আমরা বলি রিল্যাক্সেশন থেরাপি, রিল্যাক্সেশন মানে টেকনিক্স, যেটা হচ্ছে আমাদের মনকে রিল্যাক্স করার জন্য কিছু টেকনিক আছে, সেগুলো অনেক ভাগ আছে, আবার অনেক ক্যাটাগরি। মানে সাধারণভাবে যদি শ্বাসের ব্যায়ামটাও যদি আমরা করি, সো এটা যদি আমরা ঠিক মতন করতে পারি, দিনে 3-4 বারও যদি করি, আমাদের কিন্তু এই অ্যাংজাইটি লেভেল কিন্তু কমে আসে। তখন যেমন আমরা যোগা করি আজকাল, যেমন আমরা অন্যান্য মেডিটেশন করি, অনেকে বলে যারা মোটামুটি যারা ধার্মিক তারা বলে যে নামাজ পড়ো অথবা করো, তাহলে দেখবা যে মনটা শান্ত থাকে। এগুলো সবই কিন্তু একই মেকানিজমে কাজ করে, আমাদের ব্রেনকে রিল্যাক্স করে। তো ব্রেন যখন রিল্যাক্স হয়, আমাদের বডিও তখন রিল্যাক্স হয়ে যায়। আবার অপোজিট হয়, বডিও রিল্যাক্স হলে আমাদের ব্রেনও কিন্তু রিল্যাক্স হয়। তো যখন আমরা যদি কোনো কিছু নিয়ে স্ট্রেসে থাকি, টেনশনে থাকি, আমাদের অ্যাংজাইটি হচ্ছে, যদি আমরা খেলাধুলা করি অথবা হাঁটি, অন্তত 0.5 ঘন্টা হাঁটলাম, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, তখন অটোমেটিক্যালি আমাদের অ্যাংজাইটি লেভেলও কমে আসে, কারণ এটা ডাইরেক্টলি আমাদের শরীরকে হালকা করে দেয়, রিল্যাক্স করে মাসেলগুলোকে। মাসেল রিল্যাক্স হলে কিন্তু ব্রেইনও তখন অটোমেটিক্যালি কানেকশন আছে, ব্রেইনও তখন রিল্যাক্স হয়ে আসে। সো এই জন্য দুটাই আমাদের দুইভাবে কাজ করে, ব্রেইন রিল্যাক্স থাকলে শরীরও রিল্যাক্স থাকে, শরীর রিল্যাক্স থাকলে ব্রেইনও রিল্যাক্স থাকে। সো রিল্যাক্সেশন জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্লাস আরেকটা জিনিস, যে স্ট্রেস নেওয়ার ক্ষমতা, স্ট্রেস কোপিং মেকানিজম বলে কিছু জিনিস আছে, এগুলো আমরা যে কেউ ইউটিউবেও দেখতে পারি, এগুলো সবসময় ইন্টারনেটে এমনিতেই ফ্রি পাওয়া যায়। স্ট্রেস নেওয়ার ক্ষমতা সম্পর্কে অনেক টেকনিক দেওয়া আছে,
ফ্রি আপনারা পাবেন, যদি গুগল করেন পাবেন। এগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের স্ট্রেস নেওয়ার ক্ষমতা কিন্তু বাড়বে। স্ট্রেস নেওয়ার ক্ষমতা, স্ট্রেসকে ডিল করার ক্ষমতা যদি আমরা ঠিকমতো আয়ত্ত করতে পারি, আমাদের অ্যাংজাইটি কিন্তু কমে আসবে, আমাদের অ্যাংজাইটির উপরে কিন্তু কন্ট্রোল বাড়বে। অনেক ধন্যবাদ। অ্যাংজাইটি তো থাকে, এই যে কিছুক্ষণ আগে ডক্টর শাহনাজ আমান ডিসকানেক্টেড হয়ে গেলেন, আমরাও কিন্তু একটু অ্যাংজাইটিতে পড়ে গেলাম যে আমাদের একজন গেস্ট আমরা হারিয়ে ফেলছি কিনা। কাজে অ্যাংজাইটি ডে টু ডে থাকেই। ডক্টর ফাহিম যেটা বলছিলেন যে সেটাকে আমাদেরকে উই হ্যাভ টু লার্ন হাউ টু ডিল উইথ দ্যাট। সেটার জন্য যেটা রিল্যাক্সেশন টেকনিক, যেটা ব্রিদিং টেকনিক, এরকম টেকনিক গুলা করলে যেটা হয় যে নার্ভের উত্তেজনাটা কমে আসে, ব্রেইন বডি কানেকশনটা সুদিং হয়, স্মুথ হয়, আমরা ভালো ফিল করি। আজকের অনুষ্ঠানের আমি সবচেয়ে শেষ প্রশ্নটা ডক্টর শাহনাজ আমানের কাছে করতে চাই। উনি যে লাইফস্টাইল মডিফিকেশন আপনি আমাদেরকে বলছিলেন যে ইয়াংদের ক্ষেত্রে এনার্জি ড্রিঙ্ক না খেতে, তারপরে তেলে ভাজা পোড়া না খেতে, বয়স্কদের 40-এর পর থেকে টেস্ট গুলো করতে, এই যে জায়গাগুলা, এর সাথে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এখন কোভিড এর সময় কিন্তু হার্টের উপরে একটা লং টার্ম ইফেক্ট কিন্তু কোভিড ফেলছে, এবং যারা আমাদের পরিবারে বয়স্ক সদস্য আছেন তারা কি কি লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন, স্পেশালি বয়স্ক গ্রুপটা, যাতে করে তারা ভালো থাকেন। ডক্টর শাহনাজ আমান। নেট কানেকশন এবার দেখা যাচ্ছে। শানা, আমার কথা শোনা যাচ্ছে? ডক্টর শাহনাজ আমান, আমার কথা কি শোনা যাচ্ছে? বোধহয় সাউন্ডটা বোধহয় অফ হয়ে আছে। আমার বোধহয় ডক্টর শাহনাজ আমান সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন না, যার কারণে উনি উত্তরটা দিতে পারছেন না। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে বয়স্কদের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন কোভিড এর টাইমে কিভাবে করবে, কিন্তু সম্ভবত সাউন্ড শোনা যাচ্ছে না দেখে উনি করতে পারছেন না। তো দর্শকদের উদ্দেশ্যে আমি এখানে একটা কথা বলতে চাই যে আমরা যদি এখন নিজেরা ভয় পেয়ে প্যানিক অ্যাটাক করে ফেলি যে আমার অনুষ্ঠানের মাঝখানে আমার গেস্ট শুনতে পেলো না, সেটা কিন্তু হলো না। বা আমি যদি এখন রিল্যাক্সেশনে চলে যাই যে আমি এখন ব্রিদিং এক্সারসাইজ শুরু করি, সেটাও অ্যাপ্রোপ্রিয়েট না। কাজেই ডক্টর ফাহিম যেটা বলছিলেন যে সবকিছু পরিবেশের সাথে মিলিয়ে আমাদেরকে করতে হবে। আইদার আই উইল ডিল উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন থ্রু কাউন্সেলিং, or I will heal my past, যদি আমার অতীতে কোনো রকম ট্রমাটিক হিস্ট্রি থাকে I will heal it, এবং আমি আবার ফেরত আসবো আমার ডে টু ডে লাইফে সেই কথাটার জন্য। ডক্টর শাহনাজ আমান, আমার কথা কি এখন আবার শোনা যাচ্ছে? মনে হচ্ছে শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে সুধী মণ্ডলী, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের দুই যে গেস্ট এসছেন তাদের দুইজনকে অনেক ধন্যবাদ জানাই যে তারা তাদের ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের হৃদয়ের কথা শোনার জন্য স্টেশন বাংলা কিন্তু সবসময় আপনাদের সাথে আছেন। আমাদেরকে পরামর্শ দিন বিষয়বস্তু নির্বাচনে এবং আমাদের পাশে থাকুন। এই যে ধরনের ছোট ছোট ভুল ত্রুটি যেগুলো হচ্ছে, কারিগরি নেটের কানেকশন চলে যাচ্ছে, এই জিনিসগুলা আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাহস দেবেন, এবং সবকিছু মিলিয়ে আপনাদের কাছ থেকে আজকে যেমন পার্টিসিপেট করলেন প্রতিবারই পার্টিসিপেশন চাই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। অনেক ধন্যবাদ।